নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি চারদিক। আর প্রথমেই যে খবর দিয়ে শুরু করব, আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে। জেলে ফিরেই কেঁদে ফেলেছে সঞ্জয়। জেলের আবাসিকরা মন সংযত করতে তাকে গীতা পাঠ করার পরামর্শ দিয়েছে বলেই জানা গেছে। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে যার কারণে গীতা চেয়েছে সঞ্জয় রায়। আরজিকর ধর্ষণ খুনে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে সঞ্জয় রায়কে। আমরা দেখেছিলাম শিয়ালদা আদালতের তরফ থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। 20 জানুয়ারি সঞ্জয় রায় তার আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল। আর যেমনটা জানা যাচ্ছে যে জেলে ফিরেই সঞ্জয় রায় সে ভেঙে পড়েছে এবং কেঁদে ফেলে সঞ্জয়, এবং তাকে গীতা পাঠের পরামর্শ দেওয়া হয়েছে, যার কারণে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে গীতা চেয়েছে সঞ্জয় রায়। আরজিকরের ধর্ষণ খুন কাণ্ডতেই সাজা ঘোষণা করা হয়েছে সঞ্জয়। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব প্রেসিডেন্সি জেলের সামনে থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা দেখেছিলাম 20 জানুয়ারি সাজা ঘোষণা করা হয়েছিল সঞ্জয় রায়ের, কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে জেলে ফিরেই সে কেঁদেছে। কোথাও গিয়ে কি ধীরে ধীরে তার সে ভেঙে পড়ছে সঞ্জয় রায়? দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে 20 জানুয়ারি আমরা দেখেছিলাম যে তার সাজা ঘোষণা করা হয়েছিল। তাকে আমৃত্যু কারাবাস দেওয়া হয়েছে, অর্থাৎ যতদিন সে বেঁচে থাকবে ততদিন তাকে কারাবাসে থাকতে হবে, অর্থাৎ এই প্রেসিডেন্সি জেলেই তাকে থাকতে হবে বলে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আমৃত্যু কারাবাসের। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা দেখা যায় যে প্রায় 8:45 নাগাদ সঞ্জয় রায় তাকে নিয়ে আসা হয়, তাকে অর্ডার কপি দেওয়া হয়, এবং অর্ডার কপি দেওয়ার পরেই শিয়ালদা কোর্ট থেকে তাকে নিয়ে আসা হয় এই প্রেসিডেন্সি জেলে। এবং প্রেসিডেন্সি জেলে আসার পরেই যেটা জেল সূত্রে খবর, যে এখানে আসার পর এতদিন যে ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড ছিল, সেই অ্যাটিটিউড ছেড়ে এবার একটু একটু ভাঙতে আরম্ভ করেছে সঞ্জয় রায় বলে এমনটাই কিন্তু জেল সূত্রে জানা গিয়েছে। এবং অত্যন্ত উল্লেখযোগ্য যে বিষয়, যে গীতা চেয়েছে সঞ্জয় রায়, কারণ সে গীতা পড়তে চায় এবং গীতাতে মনোনিবেশ করতে চায় সঞ্জয় রায়। সেই কারণের জন্যই কিন্তু জেল কর্তৃপক্ষের কাছে গীতা চেয়েছে, কারণ গীতা সে পড়তে চায় বলে এমনটাই কিন্তু জেল সূত্রে জানা গিয়েছে। তবে এই গীতা সে কেন পড়তে চাইছে সেই বিষয়ে যখন জেল কর্তৃপক্ষের তরফ থেকে তাকে জিজ্ঞাসা করা হয়, সেই সময় জানা যায়, জেল কর্তৃপক্ষ জানতে পারে যে সে যখন প্রথম দিনেই 20 জানুয়ারি তার যখন সাজা ঘোষণা হয়, তারপরেই যখন জেলে ফিরে আসে, তারপরে কিন্তু ভেঙে পড়ে, কান্নাকাটি করে, এবং তার পরের দিন থেকে সে খাবার খেতে মানা করে দেয়, যে সে খাবার খাবে না এমনটা সে বলে। এবং তারপর থেকেই কিন্তু সে বলতে আরম্ভ করে, যেটা প্রথম থেকে সে বলতো যে সে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় বলে এমনটাই কিন্তু নিজের সাফাই গাইতে থাকে সঞ্জয় রায়। এবং তারপরেই যখন সে খাবার ছেড়ে দেয়, সে যখন এই সমস্ত যখন কাজ করে, সেই সময় যেটা দেখা যায় যে সেখানে যারা বাকি ইনমেটরা রয়েছে, অর্থাৎ তার যারা পাশের সেলে যারা আছে, তারা কিন্তু তখন এই সঞ্জয় রায় তাকে কিন্তু পরামর্শ দেয় যে গীতা পড়ার জন্য, কারণ গীতা পড়লে মানসিকভাবে শান্তি পাওয়া যায়। সেই কারণের জন্যই কিন্তু সঞ্জয় রায় তাদের কথা মেনেই জেল কর্তৃপক্ষের কাছে গীতা চায়, কারণ গীতা পড়লে তার ভালো লাগবে। এবং এই মুহূর্তে যেহেতু সঞ্জয় রায় তার কোনো রকম কোনো কাজ নেই, তাকে সারাদিন, এবং যেহেতু হাই সিকিউরিটি রয়েছে তার জন্য, কারণ সে একজন হাই সিকিউরিটি বন্দী, এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত সঞ্জয় রায় তাকে সেল থেকে বাইরে বার করা হচ্ছে না। বাকি ইনমেটদের যেমন সানরাইজ হওয়ার সঙ্গে সঙ্গে যেমন সেল খুলে দেওয়া হয়, কিন্তু সঞ্জয় রায়ের ক্ষেত্রে তা হচ্ছে না। সঞ্জয় রায়কে সেলের ভেতরেই রাখা হচ্ছে, কারণবশত যেমনটা জানা যাচ্ছে, যেহেতু হাই সিকিউরিটি একটা এত বড় কেসের বন্দী সে, সেই কারণের জন্যই কিন্তু মূলত এই ধরনের স্টেপ জেল কর্তৃপক্ষকে নিতে হচ্ছে। এবং সেই কারণের জন্যই যে জেলের একদম সেলের ভিতরে থাকতে থাকতে যে সে মানসিকভাবে ভেঙে পড়ছে, এবং সেই কারণের জন্য এমসিএলও দেখানো হয়েছে, জেলের যে একটি ডিপার্টমেন্ট রয়েছে এমসিএল, সেখানেও তাকে দেখানো হয়েছে, সেখান থেকে ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে। মানসিক সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়টাও কিন্তু জেল কর্তৃপক্ষের তরফ থেকে নজরে রাখা হচ্ছে। এবং সঞ্জয় রায় যেহেতু হাই সিকিউরিটির জন্য সেলের বাইরে তাকে বার করা একদমই হচ্ছে না, বাকি ইনমেটদের মতো একদমই তার এই বিষয় নয়, কারণ তাকে বাকি ইনমেটদের থেকে একদমই আলাদা করে রাখা হচ্ছে। সেই কারণের জন্যই কিন্তু
ওই 1/22-এর পরপর যে সেল রয়েছে 6 নম্বর সেলে রয়েছে সঞ্জয় রায় এবং বাকি যে সেলে যারা রয়েছে তারা কিন্তু তখন এই পরামর্শ দেয় যে যদি সেলের ভেতরে সে একভাবে থাকে এবং সেখানে যদি সে গীতা পড়ে সেক্ষেত্রে তার মানসিকভাবে শান্তি পাবে। সেই কারণের জন্যই কিন্তু মূলত সঞ্জয় রায় এই বিষয়টা কনভিন্স হয় এবং তারপরেই সে জেল কর্তৃপক্ষকে জানায় যে তাকে একটি গীতা দেওয়ার জন্য, গীতা পড়লে তার ভালো লাগবে। সেই কারণেই মূলত গীতার কথা অর্থাৎ গীতায় মনোনিবেশ করতে চাইছে সঞ্জয় রায় বলে এমনটাই জেল সূত্রে জানা গিয়েছে। একেবারে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, এতক্ষণ সরাসরি প্রেসিডেন্সি জেলের সামনে থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। এবং যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আরজিকর কাণ্ডে সাজা ঘোষণা হয়েছে সঞ্জয় রায়ের এবং আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে তাকে। এবং প্রথম থেকেই ঘটনার সঙ্গে জড়িত হওয়ার পর তাকে গ্রেফতার করার পর আমরা দেখেছিলাম তার যে অ্যাটিটিউড ছিল, কখনোই ভেঙে পড়েনি সঞ্জয় রায় এবং বারবার নিজেকে নির্দোষ বলেই সে একাধিকবার দাবি করে এসেছে এবং সাজা ঘোষণার দিনও সে নিজেকে নির্দোষ বলেই দাবি করেছিল। কিন্তু এই প্রথমবারের জন্য যে খবর সামনে আসছে যে জেলের মধ্যে এই মুহূর্তে ভেঙে পড়েছে সঞ্জয় রায়, সে কেঁদে ফেলেছে এবং নিজেকে সংযত রাখার জন্য জেল কর্তৃপক্ষের কাছে গীতাও চেয়েছে সে। আর অন্যদিকে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে সিবিআই। কোন বিষয়কে সামনে রেখে সঞ্জয় রায়ের ফাঁসি চাওয়া হচ্ছে হাইকোর্টে সিবিআই তরফ থেকে? এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রাজ্যের তরফ থেকে এর আগেই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আবেদন করা হয়েছিল এবং সোমবার এই মামলার শুনানি হয়েছে আমরা জানি। এবং তারপরই সিবিআই এর তরফ থেকে এবার সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে সিবিআই। এবং কোন বিষয়কে সামনে রেখে ফাঁসি চাইতে পারে সিবিআই সেদিকেই আপাতত নজর থাকছে, কারণ আরজিকর কাণ্ড বিরলতম দাবি জানাবে এমনটাই সিবিআই। সঞ্জয়ের মানসিকভাবে অসুস্থ না হয়েও এই যে নৃশংস সে ঘটনা ঘটিয়েছে, ধর্ষণের পর চিকিৎসককে খুন করেছে সঞ্জয় রায় এবং ইতিমধ্যেই তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও সেক্ষেত্রে তার সুরক্ষা দেওয়ার কথা, সেই ধর্ষণ খুন করে সঞ্জয়কে মৃত্যুদণ্ড না দেওয়ায় প্রশ্ন তুলবে সিবিআই। নৃশংস এই ঘটনায় কিভাবে সঞ্জয়কে সংশোধনের সুযোগ, সেই প্রশ্নই সিবিআই এর তরফ থেকে তোলা হবে। আমরা জানি যে গত 20 জানুয়ারি সঞ্জয় রায় তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। সেক্ষেত্রে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে এর আগেই হাইকোর্টে গিয়েছে রাজ্য। এবার সিবিআই এর তরফ থেকেও হাইকোর্টে আবেদন জানানো হচ্ছে কোন বিষয়কে সামনে রেখে ফাঁসি চাইতে পারে সিবিআই। আরজিকর কাণ্ড বিরলতম, এই দাবি জানানো হবে সিবিআই এর তরফে। সঞ্জয় মানসিক অসুস্থ না হয়েও যে নৃশংস ঘটনা ঘটিয়েছে, ধর্ষণের পর ওই তরুণী চিকিৎসক তাকে খুন করেছে সঞ্জয়, তারপর চিকিৎসককে যার সুরক্ষা দেওয়ার কথা সেই ধর্ষণ ও খুন করে সঞ্জয়কে মৃত্যুদণ্ড না দেওয়াতেই প্রশ্ন তুলবে সিবিআই। নৃশংস এই ঘটনায় কিভাবে সঞ্জয়কে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে সেই প্রশ্নই তোলা হবে সিবিআই এর তরফে। আমরা দেখেছিলাম শিয়ালদা আদালতেও যে সাজা ঘোষণার সময় যে শুনানি পর্ব, সেই ক্ষেত্রেও সিবিআই এর তরফ থেকে বারবার বলা হয়েছিল এই ঘটনা বিরলতম ঘটনা এবং সেই ক্ষেত্রে সঞ্জয় রায় তাকে ফাঁসি সাজা দেয়া হোক সেই আবেদনই জানানো হয়েছিল। তবে সেই ক্ষেত্রে আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিল শিয়ালদা আদালত। তবে এবার সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে, যেখানে সঞ্জয় রায় তার ফাঁসির আবেদন জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডের তরুণী চিকিৎসক তাকে ধর্ষণ খুনের ঘটনাতেই এই মুহূর্তে জেলে রয়েছে সঞ্জয় রায়। আসো পরের খবরে। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় চলছে লোহার বাংকার উদ্ধারের কাজ। বিএসএফ এর উদ্যোগে চলছে বাংকার উদ্ধারের কাজ। শুক্রবার 3টি বাংকারের খোঁজ পায় বিএসএফ আধিকারিকরা। তারা এখনো পর্যন্ত সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং তারপর আরো একটি বাংকারের সন্ধান মিলেছে সেখান থেকে। যদিও এই বাংকারের মালিকানা কার এখনো পর্যন্ত জানা যায়নি এবং শুক্রবারই সেই 3টি বাংকারের খোঁজ পাওয়া গিয়েছিল বিএসএফ এর আধিকারিকরা। তারা অভিযান চালিয়ে বাংকারগুলি সেখান থেকে পান এবং নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়াতে সেখানেই লোহার বাংকার উদ্ধার করা হয়েছে এবং সেই বাংকার থেকেই কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে বিএসএফ এর উদ্যোগেই এই বাংকার উদ্ধার।
শুক্রবারই এই 3টি বাংকারের খোঁজ পেয়েছিল বিএসএফ এর আধিকারিকরা। তারপর থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল সেখানে। ফের আরো একটি বাংকারের খোঁজ পাওয়া গিয়েছে সেখান থেকে, এবং যেমনটা জানা যাচ্ছে ওই বাংকার থেকে কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে এবং এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। সেই ক্ষেত্রে এই বাংকারগুলি কার, কেন এই বাংকারগুলি করা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল, সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বিএসএফ এর আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালানোর সময় এই বাংকারগুলিকে উদ্ধার করা হচ্ছিল এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে বাগান খোঁড়াখুড়ি করতে গিয়েই মিলেছে এই বাংকারগুলি এবং সেখান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ পাওয়া গিয়েছে। এবং সেক্ষেত্রে যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, যারা আশেপাশের মানুষজন রয়েছেন তারাও যথারীতি আতঙ্কিত এই বাংকারগুলি সেখান থেকে উদ্ধারের ফলে। এবং বিএসএফ এর আশঙ্কা যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ওই পুরনো বাংকারের ভিতরে হয়তো বিস্ফোরকও থাকতে পারে এবং সেক্ষেত্রে মেটাল ডিটেক্টর দিয়েও তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত বেশ কিছু কাফ সিরাপ সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলেই খবর। এবং সামনেই প্রজাতন্ত্র দিবস রয়েছে, তার আগেই বাংলাদেশের সীমান্তে সেখানে বিএসএফ এর তরফ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে তার আগেই এই ধরনের বাংকার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে যথারীতি আতঙ্ক ছড়িয়েছে সেখানে। রূপম রায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। রূপম, যে বিষয়টা জানতে চাইবো যে শুক্রবারই আমরা দেখেছিলাম এই বাংকারগুলো সেখান থেকে উদ্ধার করা হয়েছিল, তারপরে অভিযান চালিয়ে আরো একটি নতুন করে এই বাংকারের খোঁজ পাওয়া গিয়েছে। এই বাংকারগুলির মালিকানা কার, এই বাংকারগুলি থেকে কি কি উদ্ধার করা হয়েছে? দেখো অভিক, তোমাকে আগেই জানাই, গতকাল যখন বিএসএফ এর পক্ষ থেকে গোপন সূত্রে খবর আসে যে বাংকার তৈরি করা হয়েছে এবং সেই বাংকারগুলি তল্লাশি চালানো হয় এবং কালকে তিনটি বাংকার উদ্ধার হয়। আর আজ সকালে আবারও তল্লাশি চালানোর সময় এবং এই যে সমস্ত বাংকারগুলি রয়েছে সেই বাংকারগুলিকে উদ্ধার করার সময় আরও একটি বাংকারের খোঁজ পাওয়া যায়। আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো। এই যে দেখছো যে একটি টিনের বাড়ি, সেই টিনের বাড়ির ভেতরে এই বাংকার করা হয়েছে এবং রীতিমতো সিমেন্ট অর্থাৎ কংক্রিট এবং লোহার জিনিসপত্র দিয়ে কিন্তু সেই বাংকারগুলি করা হয়েছে এবং সেটাই আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব। দেখো যে এখানে এই যে বাংকার রয়েছে সেটা একেবারে ঘরের ভেতরে এবং সব থেকে বড় বিষয় এখানে এই যারা বিএসএফ আধিকারিকরা তারা কিন্তু এই তালা ভেঙে, রীতিমতো তালা ভেঙেই এই বাংকারগুলিকে দেখা হয়েছে। দেখো মই রয়েছে এবং এই ঘরটাকে একটু দেখানোর চেষ্টা করবো। দেখো এখানে মদের বোতল পর্যন্ত পড়ে রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে অভিক একটা কথা যে এই বাংকারের যে যারা এখানে এই কাজকর্ম করতো তারা কিন্তু রীতিমতো এখানে থাকতো এবং এইবার কারা তারা, তাই নিয়ে কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন উঠছে। তবে বিএসএফ আধিকারিকদের পক্ষ থেকে এই যে অভিযান চালানো হয় সেই অভিযান চালানোর পরেই কিন্তু সাধারণ সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আমরা। রূপমের সঙ্গে আপাতত আবারও যোগাযোগ করার চেষ্টা করব, তবে আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে শুক্রবার 3টি বাংকার উদ্ধার করা হয়েছিল এবং সেখানে বিএসএফ এর আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালানোর সময় নতুন করে আরো একটি বাংকারের উদ্ধার করা হয়েছে সেখান থেকে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়াতে। এবং এই লোহার বাংকারগুলি থেকে একাধিক কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে এবং সামনেই যেহেতু প্রজাতন্ত্র দিবস রয়েছে তার আগেই এই ধরনের বাংকার উদ্ধার কে কেন্দ্র করে যথারীতি পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং কড়া প্রহরাও জারি করা হয়েছে ইতিমধ্যেই বিএসএফ এর তরফে। সে সীমান্ত এলাকাগুলি সেখানেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিএসএফ এর তরফে। এবং এর মধ্যে যে পাচারের নানাবিধ ছক, সেই ছকের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা নিয়েও অভিযান চালাচ্ছে বিএসএফ এর আধিকারিকরা। আমরা সরাসরি আবারও চলে যাব, রূপম আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রূপম, যে ছবি তুমি সরাসরি আমাদের সামনে তুলে ধরছিলে আরো একবার দেখতে চাইবো। একেবারে অভিক, তোমাকে দেখাবো এই যে বাড়িটা, আগে ঘরটা দেখাই তোমাকে। এই ঘরটাই কিন্তু মূল এবং তার ভেতরে এই কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে যে ঘরের ভেতর বাংকার, সেই বাংকার কিন্তু একদম এক্সক্লুসিভলি তোমাকে দেখানোর চেষ্টা করব যে এখানে কিভাবে এই বাংকারগুলি তৈরি করা হয়েছে। দেখো এখানে যে একেবারে এখানে কংক্রিট দিয়ে এবং এখানে লোহা রাখা হয়েছে এবং তারপরে এই বড় বাংকারগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এই বাংকারের ভেতরেই সেই ফেন্সিডিল অর্থাৎ দেখা গেছে এমনটাই জানা যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, এই ঘরের ভেতর বাংকার কিভাবে আসলো তারও একটা প্রশ্ন উঠছে। দাদা কি দেখতে পেয়েছিলেন, আপনারা কি জানতেন? না। দাদা এখানে কখন জানতে পারলেন? আমরা এক্ষুনি জানতে পারলাম, এসে দেখতে এসেছি, আমরা জানি না। এই কোন রকম আঁচ পেয়েছিলেন? না, আমরা কিছুই আস পাইনি। কারা উদ্ধার করলো জানতে পেরেছেন? তাও জানি না আমরা।
দাদা কোথা থেকে আসেন, কি জানতে পারলেন এখানে? আমাদের ওই পাড়ায় বাড়ি, এখানে না, বাজার এই সাইডে। এই যে বাংকার উদ্ধার হয়েছে, কতটা চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের? চঞ্চল মানে তো মানে আশ্চর্য ব্যাপারে। কি মনে হচ্ছে কোনো চোরা চালানকারীরা এখানে থাকতো নাকি মনে করছেন? সেটা তো মানে আইডিয়া নেই, ওটা তবে চোরা কারবার তো চলতোই, চোরা কারবার তো কিছু চলতোই, তাছাড়া তো এগুলো হয়নি। এই যে এত পরিমাণে চারটি বাংকার উদ্ধার করলো বিএসএফ, সেক্ষেত্রে কি মনে হচ্ছে বিএসএফ এর তৎপরতা কতটা? পুলিশ প্রশাসন কি আগে জানতো না এগুলো? আমরা তো এইমাত্র খবর পেলাম, ওই টিভিতে দেখেই আমরা দেখতে এসেছি। প্রশাসন কি জানতো না? প্রশাসন জানা তো উচিত প্রশাসনের এসব বিষয়ে। প্রশাসনের নাকের ডগা এগুলো ঘটলো, সেটা কি সম্ভব হয় কোনোদিন প্রশাসন না জানলে? না, এসব তো ব্যাপার থাকেই, কিছু না কিছু ব্যাপার থাকেই, এটাই যায়। একেবারে দেখো সাধারণ রূপমে আরেকটা বিষয় জানতে চাইবো, স্থানীয় মানুষজন নিয়ে তারা যাওয়ার কি চেষ্টা মনে করবো, করছেন, অভিক কি তোমাকে বলছেন দেখতেই তারা? পারবে। যেভাবে সেখান থেকে এই বাংকার উদ্ধার করা হচ্ছে, বাংকারের ভিতর থেকে একের পর এক কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে, কিভাবে চলতো এই পাচার চক্র, কি মনে করছেন তারা? দেখো সাধারণ মানুষ, আমরা একটু আগেই কথা বলছিলাম, তারাও জানাচ্ছেন প্রশাসনের নাকের ডগায় ঘটনা ঘটেছে, প্রশাসন তো জানতো অবশ্যই, তাহলে কেন পদক্ষেপ নেয়নি? আমি এখানে আরেকটু দেখানোর চেষ্টা করব, শুধু তাই নয়, এই একটি জায়গায় না, ভেতরে যে চাষের জমি, আমি একটু দেখানোর চেষ্টা করব যে চাষের জমিটা রয়েছে, সেই চাষের জমির ভেতরেও কিন্তু একাধিক বাংকার উদ্ধার করেছে বিএসএফ আধিকারিকরা। এবং এই বিএসএফ আধিকারিকরা যেটা মূলত দাবি করেছিলেন যে এই ঘটনা আজকে একদিনে ঘটা সম্ভব নয়, এবং ঠিক সেই কারণেই এই ভেতরে বিস্তীর্ণ এলাকার ভেতরে কিন্তু এই বাংকারগুলো রয়েছিল, এবং সেই বাংকারের ভেতরেই কিন্তু ফেন্সি ডিল পাওয়া গেছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে সাধারণ মানুষও এখানে এসে উপস্থিত হচ্ছেন, তারাও দেখতে আসছেন এই বাংকার। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কি জানতে পারলেন? আমি কিছু জানতে পারিনি, অর্থাৎ তো দেখে এখনো আসলাম। পর্যন্ত সেখানে আপনাদের অভিযান বাড়ি কি এখানে? BSF এর তরফ থেকে চালানো হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো রূপম তোমাকে, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম যেখানে শুক্রবারই এই 3টি বাংকারের খোঁজ পেয়েছিল বিএসএফ এর আধিকারিকরা। নতুন করে আরো একটি বাংকারের খোঁজ পাওয়া যায় যেখান থেকে কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে, এবং এখনো পর্যন্ত এই যে চক্র, সেই চক্রের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা নিয়ে এখনো পর্যন্ত অভিযান জারি রেখেছেন বিএসএফ এর আধিকারিকরা। একশো 144 বছর পর শুরু হচ্ছে মহাকুম্ভ, এবং এই মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজ, সেখানে স্নান করতে, পুণ্য স্নান করার জন্য লক্ষাধিক মানুষ ভিড় জমাচ্ছেন প্রত্যেক দিনই মহাকুম্ভে। সেখানে শাহী স্নানে পুণ্যার্থীদের ভিড় নজরে আসছে। আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব সেখানে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ, যে বিষয়টা জানতে চাইবো, এই যে মহাকুম্ভ চলছে, দেখছি যে প্রত্যেক দিনই লক্ষাধিক মানুষের সমাগম হচ্ছে। যোগী আদিত্যনাথ তিনি আগামী দিনে প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসার ক্ষেত্রে এই যে মহাকুম্ভ, সেটাকে রাজনৈতিক দিক থেকে কিভাবে ব্যবহার করতে পারে? দেখো, আমি একেবারে প্রথম থেকেই বলেছিলাম যে এই কুম্ভ মেলা, এই মহাকুম্ভ মেলা হচ্ছে যোগীর একটা বড় তাস, যেটা তিনি খেলছেন আগামী দিনের প্রধানমন্ত্রীত্ব পদের দাবিদার হওয়ার জন্য। এখন শুধু যে এটা যে আমি ভেবেছি এরকম তো নয়। সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত আছে ফেলুদার গল্প, যেখানে ফেলুদা বলছেন যে ফেলুমিত্তি ছাড়াও আরো অনেকেই বুদ্ধির আকারে তপসে। ঠিক সেভাবেই শুধুমাত্র আমি যে একাই কথা ভাবছি তো তা নয়, দেখা যাচ্ছে যে এই একই প্রশ্ন উঠছে বিজেপির অন্দরমহলে। আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ ইতিমধ্যেই জানিয়েছেন যে এই মেলা, এই মহাকুম্ভ মেলা কারোর একার সাফল্য নয়। অর্থাৎ এই যে একার সাফল্য নয় বলতে তিনি যে যোগীকেই ইঙ্গিত করছেন সেটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে। কেননা যোগী ইতিমধ্যেই তার ক্যাবিনেটের মন্ত্রীদের নিয়ে এখানে স্নান সেরেছেন, যেটা তাকে একটা বিরাট বড় প্রচারের জায়গা দিয়েছে। আগামী দিনে এই হিন্দুত্ববাদের পতাকাকে তুলে ধরার জন্য যোগী যে সর্বগণ্যদের মধ্যে একজন, অগ্রগণ্যদের মধ্যে একজন, সেটা কিন্তু এই মহাকুম্ভ মেলা থেকে যোগীর একটা অন্যতম পদক্ষেপ বলে বিবেচনা করা যেতে পারে। অভিক।
অনির্বাণ, আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে মহাকুম্ভ চলছে সেখানে প্রত্যেক দিনই লক্ষাধিক ভক্তদের সমাগম হচ্ছে, সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত? দেখো, এইটা নিয়ে আমরা যে মানুষের সঙ্গে কথা বলছি, যে খবর আমরা আমাদের চ্যানেলে দেখাবো, সেই খবরে এবং মানুষের সঙ্গে কথা বলে আমরা যা জানতে পারছি, যে খবর আমাদের কাছে আসছে সেটা কিন্তু দু ধরনের। কিছু মানুষের মধ্যে অত্যন্ত বিক্ষোভ আছে, তারা বলছেন এর আগের অন্য কোনো পার্টি যখন উত্তরপ্রদেশের দায়িত্বে যারা ছিল তাদের কারুর আমলেই এই রকম অব্যবস্থার শিকার মানুষকে হতে হয়নি। এটা এক তরফের বক্তব্য। অন্য তরফের বক্তব্য হচ্ছে যে মেলার পরিস্থিতি খুবই ভালো, নানান রকম ভাবে স্নান করার ব্যবস্থা খুবই ভালো হয়েছে, নানান রকম ঘাট আছে, মহিলাদের কাপড় ছাড়ার জন্য আলাদা ব্যবস্থা আছে, কিন্তু এত মানুষ যেখানে হয়ে যাচ্ছে সেখানে প্রশাসন কী বা করতে পারে? এটাও ঘটনা যে এই যে নদীর পাড়ের যে রাস্তা, তার একটা বড় জায়গা জুড়ে কিন্তু পুলিশ প্রশাসনের কোনো দেখা নেই। তারা মেলার প্রবেশদ্বারটার মুখে একটা গার্ড ওয়াল তৈরি করেছেন, সেখানে পুলিশ আছেন, তারা চেষ্টা করছেন সেখান থেকে ভিড় নিয়ন্ত্রণ করার। এটাও ঘটনা, লক্ষ লক্ষ মানুষকে কিভাবেই বা নিয়ন্ত্রণ করা যেতে পারে? এর আগে যারা সরকারে ছিলেন, আমি আগেও বলেছি, তারা যেগুলো সামলেছেন সেগুলো হচ্ছে অর্ধকুম্ভ এবং তার সঙ্গে সঙ্গে পূর্ণকুম্ভ। অর্ধকুম্ভ হয় 6 বছর অন্তর, পূর্ণকুম্ভ হয় 12 বছর অন্তর। কিন্তু এই যে মহাকুম্ভ হচ্ছে, আমরা জানি এই মহাকুম্ভ হয় 144 বছর অন্তর, অর্থাৎ 12টি পূর্ণকুম্ভের পর আসে একটি মহাকুম্ভের মেলা। বোঝাই যাচ্ছে স্বাভাবিকভাবেই এই মহাকুম্ভ গোটা দেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোটি কোটি মানুষ আগামী 29 তারিখ মৌনী অমাবস্যার দিন শাহী স্নানে এই মহাকুম্ভের মেলায় সামিল হবেন। সেই দিক থেকে দেখতে গেলে এটাও কিন্তু যোগীর মুকুটে একটা পালক, বা বিজেপির মুকুটে একটু খুলে বললে একটা পালক হতে পারে, যে 144 বছর পর এই মহাকুম্ভের দায়িত্ব তারাই পেয়েছেন। এবং সেদিক থেকে দেখতে গেলে এটা অবশ্যই একটা বড় রাজনৈতিক চালে ব্যবহার করা হতেই পারে। অভিক, ধন্যবাদ। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি প্রয়াগরাজ থেকে, এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যেখানে মহাকুম্ভে শাহী স্নানে পুণ্যার্থীদের ভিড় এবং লক্ষাধিক ভক্তের সমাগম। সেখানে প্রত্যেক দিনই হচ্ছে শাহী স্নান রয়েছে 29শে জানুয়ারি। তার আগেভাগেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই মহাকুম্ভ উপলক্ষে। 144 বছর পর এই মহাকুম্ভ 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শেষ হবে শাহী স্নান। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এবার পানিহাটিতে হেলে পড়লো আবাসন। পানিহাটির পশ্চিম পানশিলাতে সেখানে হেলে পড়েছে আবাসন। পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে পানিহাটি পুরসভার পুর প্রধানের তরফে। আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে বাঘাযতীন শুরু করে ট্যাংরা, তপসিয়া এবং বাগুইহাটি বিভিন্ন জায়গাতে এই ধরনের বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটছে। এবার পানিহাটিতে সেখানেও এই একই ধরনের ঘটনা, ছবি তুলে ধরছি আপনাদের সামনে, দেখতেই পাচ্ছেন, যেখানে ইতিমধ্যেই পানিহাটি পুরসভা পুরপ্রধান তিনি পদক্ষেপ নেবেন এমনটাই আশ্বাস দিয়েছেন। পানিহাটির পশ্চিম পানশিলায় হেলে পড়েছে আবাসন। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। জয়ন্ত, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এখানে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক এবং ওখানকার মানুষেরা কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই বিষয়ে ইতিমধ্যে কিন্তু পানিহাটি পৌরসভা পৌরপ্রধান তাকে জানানো হয়েছে এবং তিনি অবশ্যই এই বিষয়ের উপরে পদক্ষেপ নেবেন এমনই কিন্তু আশ্বাস দিয়েছেন। এবং তার পাশাপাশি পানিহাটি পৌরসভা কি পদক্ষেপ নেয় আগামী দিনে সেটাই এখন দেখার বিষয় এবং সেটাই সেই ভবিষ্যতে কিন্তু কার্যত ঝুলছে একদম ওই অঞ্চলে যারা বসবাসরত মানুষজন এবং যারা এলাকাবাসী তাদের ভাগ্য, যে এটা কি বড় কোনো বিপর্যয় হবে নাকি বড় কোনো বিপর্যয়ের আগেই সেটাকে থামিয়ে দেওয়া যাবে। জয়ন্ত, একটা বিষয় জানতে চাইবো, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গাতে এই ধরনের বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটছে, পানিহাটির ছবিটাও এই মুহূর্তে তুলে ধরছি দর্শকদের সামনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি পরপর পাশাপাশি দুটো বাড়ি যেভাবে একে অপরের দিকে হেলে পড়ছে। কোথায় গাফিলতি ছিল, কি জন্য এই ধরনের ঘটনা? দেখো, এই প্রশ্নটাই আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে প্রমোটার তাহলে কি তার কোনো গাফিলতি ছিল নাকি সেটা বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। এই বিষয়ে কিন্তু ভাইস চেয়ারম্যান যিনি রয়েছে তিনি বলছেন যে এই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। প্রথমত দেখা হবে যে এখানে কোনো বেআইনি বা অবৈধ নির্মাণ করা হয়েছিল কিনা।
আর দ্বিতীয়ত দেখা হবে যে এই যে নির্মাণ প্রক্রিয়া করা হয়েছিল সেখানে কোনো গাফিলতি ছিল কিনা, এই বিষয়ে আগে কিন্তু খতিয়ে দেখা হবে, তারপরে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হবে। অফিস আরেকটা প্রশ্ন এখানে জন্মাচ্ছে যে এই যে বাড়িটির কথা বারবার বলা হচ্ছে, যে ছবিটাও আমরা তুলে ধরছি, এই যে ছবি সেটা তৃণমূল কংগ্রেস ওই অঞ্চলে যে ওয়ার্ডের কাউন্সিলর তার বাড়ির সামনে, তাহলে তিনি কি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন? প্রশ্ন, যদিও যে তোমাকে দুটো বিষয় বললাম সেই দুটো বিষয়ের উপর কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছিল? তিনি কিছু জানিয়েছেন? দেখো, তার সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি যেহেতু কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন সেই অর্থে আমরা যোগাযোগ করতে পারিনি, এবং যেহেতু পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি সরব হয়েছেন ঘটনায়, এবং তিনি যেহেতু বলেই দিয়েছেন যে পরিষ্কারভাবে কার্যত পদক্ষেপ নেবেন এবং কি হয়েছে এই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে, সেই বিষয়টার উপর জোর দেওয়া হচ্ছে পানিহাটি পৌরসভার তরফ থেকে। এখনো পর্যন্ত যা আপডেট সেটা কিন্তু এই আপডেট তোমাকে তুলে ধরছি। ধন্যবাদ তোমায়। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। চারটে চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বজবজে চলল গুলিবিদ্ধ হয়েছেন রায়পুরের অঞ্চলের যুব তৃণমূল সভাপতি কৃষ্ণ মণ্ডল। প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা বজবজ 2 নম্বর ব্লকের ডোঙারিয়া 75 নম্বর রোডে। সাত সকালে বাইকে ধাওয়া করেছিল কয়েকজন দুষ্কৃতী। বুঝতে পারেননি রায়পুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি কৃষ্ণ মণ্ডল। অভিযোগ, চলন্ত বাইক থেকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ কৃষ্ণ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তৃণমূল নেতাকে তৎক্ষণাৎ মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। দোকানের ভিতরে আমি দাঁড়িয়েছিলাম, এবার আওয়াজ হয়েছে, আওয়াজে আমি হয়তো গাড়ি পাঞ্চার হয়েছে রাখা, তাতে গাড়ি একটা বাইক পড়ে যায়, পড়ে যাওয়ার পর লোকে হয়তো এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, তো অটো করে চলে যাচ্ছে, দেখলো কি বললো একটা কে গুলি করেছে। ঘটনার নেপথ্যে উঠে আসে রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। এই প্রথম নয়, আগেও কৃষ্ণ মণ্ডলের উপর হামলার ঘটনা ঘটে। দাবি গুলিবিদ্ধ তৃণমূল নেতার বাবার। তৃণমূল পার্টি করত, তৃণমূলের লোক অপর মহল দিয়ে তাকে পার্টি থেকে মেরে দেওয়ার জন্য গুলি করিয়ে দিল, বললো নিজেদের মধ্যে হয়েছে। এর আগেও সেই একই ব্যাপার, এর আগেও তো একবার উনি গুলিবিদ্ধ, আগেও একবার হয়েছিল। তারই দলের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে। কি বলছে তৃণমূল? মতো রাজনৈতিক ভাবে আমি ওই দিকটা তো দেখি না, ওই দিকটা অন্য কেউ দেখে। আমি যেটুকু জানি ও তৃণমূল কংগ্রেসটা করে, যারাই করুক যেই করুক খুব অন্যায় করেছে, তার পুলিশ তদন্ত করবে। রাজ্য জুড়ে অনৈতিক কাজ করে চলেছে শাসক দল ঘাসফুল শিবির। এটাই আদতে তৃণমূলের প্রকৃত চরিত্র, দাবি বিরোধীদের। এটা বাস্তব, পশ্চিমবঙ্গ এখন এরকমই পরিস্থিতি হয়েছে। এলাকা দখল, আজকে বেআইনি প্রজেক্ট প্রমোটিং, তোলাবাজি, এটাই চলছে এই তৃণমূল সরকারের আশীর্বাদে। তো সেখান থেকে নিষ্কৃতি কেউ পাবে না, কারণ কৃষ্ণগঞ্জের উপরে আগেও একবার গুলি চালিয়েছিল, আবারও গুলি চালালো। বছর শুরুতেই মালদহে খুন হয়েছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার। এর দিন 10-12 পর খুন আরও এক তৃণমূল কর্মী হাসা শেখ। দুটি ক্ষেত্রেই তৃণমূল ভার্সেস তৃণমূল সামনে এসেছে। এবার বজবজ গুলিকাণ্ডে সেই একই ঘটনা। একের পর এক দলীয় বিবাদের অভিযোগ দলের অন্দরে শৃঙ্খলা ও সার্বিকভাবে নিয়ন্ত্রণের বিষয়টিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বজবজ থেকে শুভ্রজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। ব্যারাকপুর গোয়েন্দা দফতরে হাজিরা প্রিয়াঙ্গু পান্ডের। ভাটপাড়া পুরসভার এক মামলাতেই তলব করা হয়েছে অর্জুন সিং ঘনিষ্ঠ এই প্রিয়াঙ্গু পান্ডেকে, এবং সেই মতো আজকে তিনি পৌঁছে যান ব্যারাকপুরের গোয়েন্দা দফতরে। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। শুভজিৎ, প্রিয়াঙ্গু পান্ডে তিনি আজকে পৌঁছে গিয়েছিলেন, হাজিরা দিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ পর্ব চলছিল, এখনো পর্যন্ত কি তিনি রয়েছেন ব্যারাকপুর গোয়েন্দা দফতরেই? শুভজিৎ, শোনা যাচ্ছে আমার কথা? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব প্রতিনিধির সঙ্গে, তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো ভাটপাড়া পুরসভার একটি মামলাতেই তলব করা হয়েছে এই প্রিয়াঙ্গু পান্ডেকে, এবং এর আগেও আমরা দেখেছিলাম যে অর্জুন সিং তাকে তলব করা হয়েছিল, এবং সেই একই মামলাতেই প্রিয়াঙ্গু পান্ডে তাকেও তলব করা হয়েছে ব্যারাকপুর গোয়েন্দা দফতরে, এবং সেই মতো আজ সকালবেলায় তিনি পৌঁছে যান। জিজ্ঞাসাবাদ পর্ব তাকে সেখানে চলে ব্যারাকপুরে। সেখানে ভাটপাড়া পুরসভার এক মামলাতেই তলব অর্জুন সিং ঘনিষ্ঠ এই প্রিয়াঙ্গু পান্ডেকে। আমরা আবারও কথা বলবো, প্রতিনিধি শুভ্রজিৎ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শুভজিৎ, যে বিষয়টা জানতে চাইবো যে প্রিয়াঙ্গু পান্ডে তিনি আজকে হাজিরা দিয়েছিলেন ব্যারাকপুর গোয়েন্দা দফতরে, জিজ্ঞাসাবাদ পর্ব চলছিল, এখনো কি তিনি সেখানেই রয়েছেন? জিজ্ঞাসাবাদ পর্ব কি চলছে এখনো?
দেখো অভিক দুপুর 12:30 থেকে প্রিয়াঙ্গু পান্ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ব্যারাকপুর গোয়েন্দা দপ্তর। ঠিক এখন প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত করেছে, এখনো পর্যন্ত একইভাবে প্রিয়াঙ্গু পান্ডেকে জিজ্ঞাসাবাদ করে চলা হচ্ছে। গোয়েন্দা সূত্রে যা খবর, এখনো পর্যন্ত বেশ কিছু প্রশ্ন করা হয়েছে প্রিয়াঙ্গু পান্ডেকে, যার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে 2016 সালে তৈরি হওয়া ভাটপাড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডে যে পিপিপি মডেলের যে বিল্ডিং তৈরি হয়েছিল, সেই বিল্ডিং সংক্রান্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত সেই বিল্ডিং এর প্ল্যান কিভাবে স্যাংশন করা হয়েছিল এবং কোন কোন নিয়মাবলী মেনে সেই বিল্ডিং তৈরি হয়েছিল, সেই বিষয়ে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে। যদি প্রিয়াঙ্গু পান্ডে এখনো যখন তিনি জেলার মুখে ঢোকেন, তার কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং তাকে চক্রান্তভাবে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে জগতল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ সেনের বিরুদ্ধেও কিন্তু তিনি প্রশ্ন তোলেন। স্থানীয় যা সূত্রে খবর, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, প্রায় 4 ঘন্টা অতিক্রম করানোর পরেও কিন্তু এখনো পর্যন্ত প্রিয়াঙ্গু পান্ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু কথার অসঙ্গতি এখনো অবধি পাওয়া গেছে, সেই কারণে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রিয়াঙ্গু পান্ডেকে। অভিক, শুভজিৎ, সেক্ষেত্রে ব্যারাকপুর গোয়েন্দা দপ্তরের তরফ থেকে ঠিক কোন সূত্র ধরে প্রিয়াঙ্গু পান্ডে তাকে ডেকে পাঠানো হয়েছে, কোন সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? দেখো, তোমাকে প্রথমে যেটা বললাম, 2016 সালে যে মামলা, 2016 সালে যে পিপিপি মডেলের যে একটি প্রজেক্ট করা হয়েছিল ভাটপাড়া পৌরসভায়, সেই পৌরসভার নিয়মাবলীতে লেখা ছিল যে প্রজেক্টটি তৈরি হওয়ার পরে 30% জমি ভাটপাড়া পৌরসভার নামে লিখিতভাবে দিতে হবে। কিন্তু প্রিয়াঙ্গু পান্ডের তরফ থেকে সেই 30% জমি ভাটপাড়া পৌরসভার নামে লিখে দেওয়া হয়নি, যে কারণে 2024 সালের 28 নভেম্বর ভাটপাড়া পুরসভার বর্তমানে যিনি চেয়ারপারসন রয়েছেন রেবা রাহা, তার তরফ থেকে একটি লিখিত মামলা করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্তভার যায় গোয়েন্দা দপ্তরে এবং তারপরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। অভিক, তোমাকে আরেকটা কথা বলে রাখি যে প্রিয়াঙ্গু পান্ডেকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নয়, এর আগেও তাকে 2 বার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, কিন্তু প্রতি ক্ষেত্রেই তিনি কিন্তু হাজিরা এড়িয়ে চলেছেন। তিনি পরিষ্কার জানিয়েছিলেন আগামী 26 জানুয়ারি পর্যন্ত তিনি কারোর সঙ্গে দেখা করতে পারবেন না, তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবেন। কিন্তু গতকালকে আবারও যখন গোয়েন্দা দপ্তরের কাছ থেকে একটি নোটিশ যায় এবং সেই নোটিশে উল্লেখযোগ্যভাবে লেখা থাকে তিনি যদি 25 তারিখ অর্থাৎ আজকে তিনি দেখা না করেন গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে, তাহলে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। তারপরে কিন্তু বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে এই আজকে সকালবেলা আসেন দুপুর 12:30টায়। প্রায় 4 ঘন্টা অতিক্রাম হয়ে গেছে, এখনো পর্যন্ত তদন্তের সাথীদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিক, ধন্যবাদ তোমায়। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, তাকে এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে এবং সাজা ঘোষণা হয়েছে তার, এবং প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায় তাকে কি কাজ দেওয়া হবে সেই নিয়েই আলোচনায় জেল কর্তৃপক্ষ। এবং এই দোষী সাব্যস্ত সঞ্জয় রায় তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রেসিডেন্সি জেলে রয়েছে আজিকর কাণ্ডের সঞ্জয় রায়, এবং এই সঞ্জয় রায় তাকে প্রেসিডেন্সি জেলে কি কাজ দেওয়া হবে, কি কাজ তাকে সেখানে করানো হবে সেই নিয়েই আলোচনা চলছে। জেল কর্তৃপক্ষের তরফে জেল কর্তৃপক্ষের মধ্যে এই আলোচনা চলছে, সঞ্জয়কে কাজ দেওয়া নিয়েই আলোচনা করা হচ্ছে। যেখানে সঞ্জয় উচ্চ মাধ্যমিক পাস, সেই অনুযায়ী কাজ দেয়া হবে সঞ্জয় রায়কে। এবং জানিয়ে রাখবো যে প্রেসিডেন্সি জেলে কি কাজ দেওয়া হবে সঞ্জয়কে। রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো কথা বলবো। রিয়া, কি জানতে পারছো এখনো পর্যন্ত প্রেসিডেন্সি জেলে তাকে সঞ্জয়কে দিয়ে ঠিক কি কাজ করানো হতে পারে? দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে যারা জেলবন্দি থাকে এবং তারা যখন কনভিক্ট হয়ে যায়, সেই কনভিক্ট হওয়ার পরে সমস্ত ইনমেটদেরকে কাজ দেওয়া হয় এবং তাদের কাজ দেওয়ার পরে 3 মাস তারা ট্রেনিং এ থাকে এবং সেই 3 মাস ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তাদেরকে স্যালারি সিস্টেমে আনা হয়। এবং এই ক্ষেত্রে অর্থাৎ সঞ্জয় রায় যেদিনকে অর্থাৎ 20 তারিখে তার সাজা ঘোষণা হয়, তাকে কনভিক্টেড করা হয় এবং সেই কনভিক্টেড হয়ে যাওয়ার পরেই কিন্তু যেটা দেখা যায় যে সঞ্জয় রায় তাকে কি
কি কাজ করানো হবে সেই নিয়ে কিন্তু জেল কর্তৃপক্ষদের মধ্যে একটি আলোচনা শুরু হয় এবং কাজ অ্যালট হয়ে যাওয়ার কথা আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এবং সম্ভাব্য 1 সপ্তাহের মধ্যেই আগামী সপ্তাহতেই কিন্তু তাকে কাজ অ্যালট করা হবে বলে এমনটাই জেল সূত্রে জানা গিয়েছে। তবে যেহেতু সঞ্জয় রয় একজন হাই সিকিউরিটি পাওয়া আসামি, সেই কারণের জন্য সঞ্জয় রয়কে আদেও তাকে কোনো কাজ অ্যালট করা হবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা তুঙ্গে জেল প্রেসিডেন্সিতে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে যেহেতু সঞ্জয় একজন হাই সিকিউরিটি পাওয়া বন্দী, তাকে কিন্তু কি কাজ দেওয়া হবে, আদেও তাকে কাজ করানো হবে কিনা সেই নিয়ে যেমন আলোচনা তুঙ্গে, অন্যদিকে সঞ্জয় রায় যদি মনে করে যে সে কাজ করবে, তার নিজেকে ব্যস্ত রাখার জন্য সে কাজ করবে, সেক্ষেত্রে সে যদি নিজের ইচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রে কিন্তু জেল কর্তৃপক্ষের তরফ থেকে তাকে কাজ অ্যালট করা হবে। তবে যেমনটা সূত্র মারফত জানা গিয়েছে যে তাকে কাজ অ্যালট করা হলেও কিন্তু খুব ছোট মাপের কাজ অ্যালট করা হবে, কারণ তাকে যেহেতু সেল থেকে এখনো অবধি বার করা হচ্ছে না, যেহেতু সে হাই সিকিউরিটি পায়, এরকম একটি বড় মামলার আসামি সে, সেই কারণের জন্যই কিন্তু তার সিকিউরিটির কথা মাথায় রেখেই যদি তাকে কাজ অ্যালট করা হয় সেক্ষেত্রে কিন্তু তার সেলের বাইরে তাকে গার্ডেনিং করার কাজ তাকে দেওয়া হবে বলে এমনটাই জেল সূত্রে জানা গিয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে সঞ্জয় রায় সে কিন্তু এইচএস পাস এবং এই জায়গাতে অর্থাৎ কোনো আসামি সে যদি কনভিক্টেড হয়ে যায়, কোনো বন্দী যদি কনভিক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার এজ অর্থাৎ তার বয়স, তার এবিলিটি, তার এডুকেশন দেখা হয় এবং এই সমস্ত কিছু বিবেচনা করার পরেই কিন্তু সে কোন কাজ পাবে, কোন ক্যাটেগরির কাজ পাবে, সে হার্ড ওয়ার্ক লেবারের কাজ পাবে নাকি রাইটার্সের কাজ পাবে নাকি সুপারভাইজারের কাজ পাবে, সমস্ত বিষয়টা কিন্তু তখন বিবেচনা করে দেখে জেল কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে সঞ্জয় রায় সে কিন্তু এইচএস পাস, সেক্ষেত্রে যত ডকুমেন্টেশনের কাজ রয়েছে, বন্দীরা যে সমস্ত ডকুমেন্টেশন অর্থাৎ খাতা সারার যে কাজ রয়েছে সেই কাজ পাওয়ার কথা কিন্তু সঞ্জয় রায়ের। তবে সেই কাজ করতে গেলে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে অর্থাৎ সমস্ত জেলের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই সমস্ত ওয়ার্ডে ঘুরে বেড়াতে হবে এবং সেখানে কতজন বন্দী রয়েছে সমস্ত হিসেব নিকেশ রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু তার সেল থেকে তাকে জেলের সমস্ত জায়গাতে ঘুরে এই সমস্ত কাজ করতে হবে, কিন্তু এই কাজ তার জন্য কতটা সেফটির বা সিকিউরিটির সেই বিষয়টাই কিন্তু জেল কর্তৃপক্ষ তারা খতিয়ে দেখছে এবং বিবেচনা করে দেখছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু সঞ্জয় রায় সে যদি নিজে কাজ করতে চায়, কারণ আমরা জানি যে তাকে সাজা ঘোষণা তার যখন হয়েছে 20 জানুয়ারি তার সাজা ঘোষণা হয়েছে, তারপরেই কিন্তু রাজ্যের তরফ থেকে এবং সিবিআই এর তরফ থেকে কিন্তু হাইকোর্টে মুভ করা হয়েছে এবং হাইকোর্টে মুভ করে তারা তার যে এই যাবজ্জীবন কারাদণ্ড সেটার যে হাইয়েস্ট অর্থাৎ ক্যাপিটাল যে পানিশমেন্ট সেটা চেয়ে অর্থাৎ ট্রায়াল কোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে তারা হাইকোর্টে মুভ করেছে এবং সেটা রাজ্যও করেছে এবং সিবিআইও করেছে, ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে তারা মুভ করেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে হাইকোর্টের নির্দেশ সেটা আগামী সোমবার অর্থাৎ আসছে সোমবার সেদিনকে হিয়ারিং রয়েছে এবং সেই দিন যদি এই হিয়ারিং হয়ে যায় বা তারপরে যদি আরো প্রসেসিং চলে, এই প্রসেসিং অবধি কিন্তু জেল কর্তৃপক্ষ তারা ওয়েট করবে এবং ওয়েট করার পরে তারা সঞ্জয়ের থেকে জানতে চাইবে যে সঞ্জয় কাজ করতে রাজি আছে কিনা এবং তাকে কাজ করানো যাবে কিনা, সেই সমস্ত বিষয়টা বিবেচনা করার পরেই তাকে কাজ অ্যালট করা হবে এবং যদিও তাকে কাজ অ্যালট করা হয় যেহেতু সে হাই সিকিউরিটি পাওয়া একজন বন্দী, সেই কারণের জন্যই কিন্তু তাকে তার যে কাজ পাওয়ার যে যোগ্য সেই কাজের কম কাজই তাকে দেওয়া হবে, কম মানের কাজ তাকে দেওয়া হবে, তাকে গার্ডেনিং করার কাজ দেওয়া হবে বলেই এমনটাই জেল সূত্রে জানা গিয়েছে এবং তাকে তার সেলের একদম বাইরের যে পোরশন সেই পোরশনে তাকে কাজ দেওয়া হবে। কারণ আমরা জানি প্রেসিডেন্সি জেলের বাইরে কিন্তু ফিল্ড রয়েছে অর্থাৎ ভিতরেই যে ফিল্ড রয়েছে যে মাঠ মতো করা রয়েছে সেখানে কিন্তু নর্মালি গার্ডেনিং করা হয়, কিন্তু সেই জায়গা অবধিও সঞ্জয়কে ছাড়া হবে না যেহেতু হাই সিকিউরিটি বন্দী, সেই কারণের জন্য একদম তার সেলের বাইরেই তাকে গার্ডেনিং এর কাজ দেওয়া হতে পারে যদি সে চায় এবং নয়তো সমস্ত দিকটা বিবেচনা করেই কিন্তু জেল কর্তৃপক্ষ তাকে কাজ অ্যালট করবে এবং 3 মাস তাকে একদম নিয়ম মেনে তাকে রাখা হবে ট্রেনিং এ এবং তারপরে তাকে স্যালারি সিস্টেমে ফেলা হবে বলে এমনটাই কিন্তু জেল সূত্রে জানা গিয়েছে।
ধন্যবাদ তোমাকে রিয়া মাঝি, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অর্থাৎ সঞ্জয় রায়। সে যেহেতু উচ্চ মাধ্যমিক পাস এবং সেক্ষেত্রে তাকে কি কাজ দেওয়া হতে পারে এবং সেই নিয়েই আলোচনা চলছে জেল কর্তৃপক্ষের মধ্যে। সেখানে প্রেসিডেন্সি জেলে কি কাজ দেওয়া হবে সঞ্জয়কে এবং বিশেষ নজরদারিতে থাকা সঞ্জয়কে কোন কাজ দেওয়া হবে তা নিয়েই চলছে আলোচনা। চারদিকের সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। শারীরিকভাবে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি দেখতে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে। যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে শরীরে পটাশিয়াম সোডিয়াম তার ভারসাম্যের অভাব রয়েছে এবং যার কারণে হার্টের অবস্থাও খুব একটা ভালো নয়। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। দেবাশিস, এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তার শারীরিক অবস্থা কি রকম রয়েছে, কি জানতে পারছো এখন? সংবাদ দিন কিন্তু জেলের মধ্যে থাকাকালীনই পার্থ চট্টোপাধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যা হয়। জেল কর্তৃপক্ষ SSKM হাসপাতালে তাকে পাঠায়। ডাক্তাররা দীর্ঘক্ষণ তাকে পরীক্ষা করার পরে কিন্তু তাকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই মোতাবেক পার্থ চট্টোপাধ্যায়কে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হঠাৎ করে তার কিন্তু এই শ্বাসকষ্টটা আবারও বাড়তে থাকে এবং সেই বাড়তে থাকার পর এবং বুকে ব্যথা অনুভব করে এবং সেই মর্মে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে তৎক্ষণাৎ কিন্তু কার্ডিওলজির ICUতে পাঠিয়ে দেওয়া হয়। এখনো তিনি সেখানেই রয়েছেন চিকিৎসাধীন এবং তখনই কিন্তু 10 সদস্যের একটা মেডিকেল বোর্ড তৈরি করা হয় এবং সেই মেডিকেল বোর্ডই কিন্তু আজ সকালবেলা যতটুকু আমরা হসপিটাল সূত্রে বলতে পারছি তারা সেই মেডিকেল বোর্ডে বসেন। প্রাক্তনের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি কি আছে এবং সেক্ষেত্রে হসপিটাল সূত্রে খবর যে তার সোডিয়াম পটাশিয়ামের বেশ কিছু ভারসাম্যের অভাব রয়েছে শরীরে এবং ক্রিয়েটিনিন কিন্তু সমস্যা রয়েছে এমনটা কিন্তু জানা যায় এবং বেশ কিছু কাজ রয়েছে যার ফলে 10 জন সদস্য রয়েছে তার মধ্যে রয়েছেন মূলত চিকিৎসা বিশেষজ্ঞ, কার্ডিও বিশেষজ্ঞ। সেখানে তার মন্ডলে অধীনে কিন্তু রয়েছেন সরকারি মন্ডলের অধীনে এবং তার সঙ্গে এক্সট্রোলজি থেকে শুরু করে বেশ কয়েকটি ডিপার্টমেন্টের ডাক্তার এখানে কিন্তু রয়েছেন এবং তারা মনে করছেন এবং এখনো পর্যন্ত জানতে পারছে যে হার্টের যে অবস্থার কথা জানতে কিন্তু তার ইকোকার্ডিওগ্রাফ করা হতে পারে এমনটা জানা যায়। যদিও আজকে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে এবং সেই পরীক্ষার মুখ দেখার পরে তাকে সিদ্ধান্ত নেবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি হাসপাতাল সূত্রে। ধন্যবাদ তোমায় দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এরপর যে খবরে নজর রাখবো, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ফের বিতর্কে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। সমালোচনা পাল্টা সমালোচনার পর এবার প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ। আম আদমি পার্টির পোস্টারে বেঈমান লোকের তালিকায় ছবি সহ নাম রাহুল গান্ধীর। নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথের পাশেই ঠাঁই দেওয়া হয়েছে রাহুলকেও। তবে কি ইন্ডিয়াতে ফাটল আরো চওড়া? কয়েকদিন পরেই দিল্লি বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়া জোটের শরিক হয়েছিল আম আদমি পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচনে সেই কংগ্রেসকেই একের পর এক আক্রমণ করে চলছে শাসক দল আম আদমি পার্টি। রাজ্যে ত্রিমুখী লড়াইয়ে বিজেপির সহযোগী শক্তি হিসেবে কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাজনীতিতে কংগ্রেসকে অপ্রাসঙ্গিক বলেও কটাক্ষ করেছে আপ। এবার আম আদমি পার্টির পোস্টারে বেঈমান লোকের তালিকায় ছবি সহ নাম দেওয়া হয়েছে রাহুল গান্ধীর। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দিল্লির বিজেপি নেতাদের ছবির পাশাপাশি রয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ছবিও। পোস্টারে কেজরিওয়ালের সৎ শাসনের বার্তা দেওয়া হয়েছে। লেখা হয়েছে কেজরিওয়ালের সততা সকল বেঈমান ব্যক্তিকে পরাজিত করবে। আর এই পোস্টার নিয়ে ক্রমে ঘনীভূত হচ্ছে ইন্ডিয়ার অন্দরের সংকট। যদিও পাল্টা আপকে আক্রমণ করতে পিছপা হয়নি বিজেপি কংগ্রেস। কেজরিওয়ালকেই অসৎ বলে দাবি করেছেন সন্দীপ দীক্ষিত। He has cases against him. He has, sorry to say, he has a lot of cases against him. I don't. The CAG report goes to the Delhi Assembly, right? Delhi Assembly's Public Accounts Committee starts working on it in 2014. We don't have any members in the assembly.
In 2015, it starts investigating. It's a public accounts committee of Aam Aadmi Party. 67 out of 70 MLAs are Aam Aadmi Party. Obviously, the PAC will be full of them. Why haven't they completed that report till today? If there was anything in that report, you think Kejriwal would have kept quiet? Is Congress as corrupt? No, not at all. If we were as corrupt, tell me why am I standing here? Why am I standing here without any case against me? মহারাষ্ট্র নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর ধাক্কা খেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া। তারপরে ইন্ডিয়া শরিকদের আপকে সমর্থনে কার্যত একঘরে হয়ে গিয়েছে কংগ্রেস। এই অবস্থায় রাহুল গান্ধীর ছবিকে অসৎ ব্যক্তিদের পোস্টারে ব্যবহার করে ইন্ডিয়াতে কি ফাটল আরো চওড়া করে দিতে চাইছে আপ? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কলকাতা টিভি। দিল্লির ভোটে জিততে পারবে না বিজেপি। বিরোধীদের দমন করতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করেও লাভ হবে না গেরুয়া শিবিরের। রিপোর্টে মত প্রকাশ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। রিপোর্টে কংগ্রেসকেও এগিয়ে রেখেছে আরএসএস। রিপোর্ট প্রকাশে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের দমন করার অভিযোগ বারবারই সামনে এসেছে। ভোটের আগে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এর নজির রেখেছে বিজেপি, কিন্তু মান রাখতে পারেনি। ভরাডুবি নিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে গেরুয়া শিবিরকে। দিল্লিতেও তার অন্যথা হবে না। কেজরির আপ সরকারকে হেনস্থা করার পরিকল্পনা কার্যত বুমেরাং হয়ে ফিরবে। ভোটের আগে এমনই আশঙ্কা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। ফলে এবারও দিল্লি দখলের স্বপ্ন কেন্দ্রীয় নেতৃত্বের অধরাই থেকে যাবে বিজেপির বলে সাফ জানালো সংঘ পরিবার। রিপোর্টে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমারদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার ফল বিজেপি নেতৃত্বকে মনে করিয়ে দিতে চাইছে সংঘ পরিবার বলে সূত্রের খবর। আর তাতেই চিন্তার ভাঁজ চওড়া হয়েছে শাহ নাড্ডাদের কপালে। সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি কেজরি সরকারের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। জেলে গেলেও অবশেষে জামিন পেয়ে ভোটের ময়দানে পা রেখেছে গোটা মন্ত্রিসভা। তাই কেজরির জেলযাত্রা জনমানসে কোনো প্রভাব ফেলতে পারবে না, বরং ষড়যন্ত্রকারী কেন্দ্রীয় সরকারের প্রতিচ্ছবি আরও বেশি প্রকট হয়েছে বলে এক প্রকার বিশ্বাস সংঘের। সূত্রের খবর, সংঘ পরিবারের রিপোর্ট অনুযায়ী কেজরিকে ফাঁসানোর চেষ্টার পাশাপাশি দিল্লিতে বাঙালি খোঁজার কাজ গেরুয়া শিবিরের বিরুদ্ধে যাবে। গতবার যে বাঙালিরা বিজেপিকে ভোট দিয়েছিল, এবার সেই সংখ্যা অনেকটাই কমে যাবে। এছাড়াও কেজরির একের পর এক জনমুখী ঘোষণা সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলেছে বলেও মত সংঘ পরিবারের। সংঘের রিপোর্ট হাতে আসতেই নড়েচড়ে বসেছে গেরুয়া শিবির। এদিকে আরএসএস এর রিপোর্টে চাঙ্গা হতে চলেছে হাত শিবির। দিল্লি ভোটের আগের সমীক্ষায় কংগ্রেসের উত্থানের কথাও উল্লেখ করা হয়েছে। গতবার কংগ্রেসের ভাড়ার শূন্য হলেও এবার বেশ কয়েকটি আসন পেতে পারে কংগ্রেস বলেই মত আরএসএস এর। কলকাতা টিভি। 26/11 মুম্বাই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিল মার্কিন সুপ্রিম কোর্ট। দেখব প্রতিবেদন। 2008 26/11 রাত এক ভয়ঙ্কর রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী থেকেছিল মুম্বাই। নেপথ্যে পাকিস্তানের মদতপুষ্ট লস্করি তৈবার জঙ্গি সংগঠনের হামলা। ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশন, মাদাম কামা, তাজ হোটেল সহ বাণিজ্য নগরীর একাধিক প্রান্ত মৃত্যুর প্রহর গুনছিল। আজমল কাসবের মতো সন্ত্রাসবাদীদের হামলায় একে একে প্রাণ হারিয়েছিলেন 166 জন। প্রায় 72 ঘন্টা অপারেশন চলার পর একে একে নিকেশ হয়েছিল 9 জন সন্ত্রাসবাদী। বেঁচে ফিরেছিলেন কেবল আজমল কাসব। এরপর ভারত সরকার তাকে ফাঁসি দেয়। এর আগে এত বড় সন্ত্রাসী হামলা ভারতের বুকে ঘটেনি। আজমলরা তো কেবল হামলা চালিয়েছিলেন, কিন্তু যারা হামলার ছক তৈরি করেছিলেন তাদের কি হবে? 26/11 মুম্বাই হামলার পর ভারতীয় গোয়েন্দারা গোড়ায় গলদ খুঁজতে একনাগারে কাজ করে গিয়েছেন। উঠে এসেছে তাহাউর রানাদের মতো পাক বংশোদ্ভূত কানাডাবাসীর নাম। বছর 64 রানা মুম্বাই হামলায় অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির অন্যতম সঙ্গী ছিলেন। এবার সেই তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিল মার্কিন সুপ্রিম কোর্ট। 1997 সালের দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের তরফে আবেদন জানানো হয় রানাকে প্রত্যর্পণের। আইনি প্রক্রিয়া ও আইনি ফাঁকফোকরের কারণে তা বিলম্বিত হচ্ছিল। সে দেশে জামিনও পেয়ে গিয়েছিলেন। 2020 সালের জুন মাসে মুম্বাই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। ক্যালিফোর্নিয়ার একটি কোর্টে জামিনের আবেদন করেছিলেন রানা, তা খারিজ হয়ে যায়। দীর্ঘ কয়েক বছর ধরে তাকে এদেশে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ভারত।
প্রত্যর্পণ ঠেকাতে প্রথমে নিম্ন আদালতে এবং তারপর ওয়াশিংটনের প্রাদেশিক আদালতে প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করেন রানা। কোথাও সুরাহা হয়নি। সান ফ্রান্সিসকোর অ্যাপিল আদালতেও প্রত্যর্পণের পক্ষেই রায় গিয়েছে। এবার আমেরিকার সুপ্রিম কোর্টও রানাকে প্রত্যর্পণের অনুমতি দিল। এই ঘটনাকে ভারত আমেরিকার কূটনৈতিক জয় হিসেবে দেখছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। সর্দার যোধ সিং এবং সর্দারনী সতনাম কৌরের বার্ষিক স্মৃতি তর্পণ অনুষ্ঠান আয়োজিত হলো। জেআইএস গ্রুপের উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়। ডানলপ গুরুদুয়ারায় সকাল 11টা থেকে স্মৃতি তর্পণ করা হয়। এরপর গুরুর উদ্দেশ্যে লঙ্গর বন্টন করা হয়। আমার বাবা ওনার কন্ট্রিবিউশন আর এই পাড়ায় মানে এখানে ডল্লভে উনি অনেক বছর বাস করেছেন আর এখানে পাবলিক ওনাকে খুবই লাইক করে। তো আমরা ফ্যামিলি ওনার কন্ট্রিবিউশনটাকে ভেবে এটা একটা প্রোগ্রাম করি যে সবাই কেন সবাই বাবাকে এখানে পছন্দ করতো, লাইক করতো ওয়েস্ট বেঙ্গল লোক। তো এটা একটা বড় প্রোগ্রাম হিসাবে আমরা এটাকে শ্রদ্ধা করি, কিন্তু সবাই এসে ওনার সংস্কৃতিতে একটু নমস্কার করতে পারে। 4টে 4 দিক এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। শারীরিকভাবে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি দেখতে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে। যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে শরীরে পটাশিয়াম, সোডিয়াম তার ভারসাম্যের অভাব রয়েছে এবং যার কারণে হার্টের অবস্থাও খুব একটা ভালো নয়। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। দেবাশিস, এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তার শারীরিক অবস্থা কি রকম রয়েছে, কি জানতে পারছো এখন? দেখো, সংবাদ দিন কিন্তু জেলের মধ্যে থাকাকালীনই পার্থ চট্টোপাধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যা হয়। জেল কর্তৃপক্ষ এসএসকেএম হাসপাতালে তাকে পাঠায়। ডাক্তাররা দীর্ঘক্ষণ তাকে পরীক্ষা করার পরে কিন্তু তাকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই মোতাবেক পার্থ চট্টোপাধ্যায়কে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হঠাৎ করে তার কিন্তু এই শ্বাসকষ্টটা আবারও বাড়তে থাকে এবং সেই বাড়তে থাকার পর এবং বুকে ব্যথা অনুভব করে এবং সেই মর্মে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে তৎক্ষণাৎ কিন্তু কার্ডিওলজির আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। এখনো তিনি সেখানেই রয়েছেন চিকিৎসাধীন এবং তখনই কিন্তু 10 সদস্যের একটা মেডিকেল বোর্ড তৈরি করা হয় এবং সেই মেডিকেল বোর্ডই কিন্তু আজ সকালবেলা যতটুকু আমরা হসপিটাল সূত্রে বলতে পারছি তারা সেই মেডিকেল বোর্ডে বসেন। প্রাক্তনের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি কি আছে এবং সেক্ষেত্রে হসপিটাল সূত্রে খবর যে তার সোডিয়াম পটাশিয়ামের বেশ কিছু ভারসাম্যের অভাব রয়েছে শরীরে এবং ক্রিয়েটিনিনের কিন্তু সমস্যা রয়েছে এমনটা কিন্তু জানা যায় এবং বেশ কিছু কাজ রয়েছে যার ফলে 10 জন সদস্য রয়েছে তার মধ্যে রয়েছেন মূলত চিকিৎসা বিশেষজ্ঞ, কার্ডিও বিশেষজ্ঞ। সেখানে তার মন্ডলে অধীনে কিন্তু সরকারি মন্ডলের অধীনে এবং তার সঙ্গে এক্সট্রোলজি থেকে শুরু করে বেশ কয়েকটি ডিপার্টমেন্টের ডাক্তার এখানে কিন্তু রয়েছেন এবং তারা মনে করছেন এবং এখনো পর্যন্ত জানতে পারছে যে হার্টের যে অবস্থার কথা জানতে কিন্তু তার ইকো কার্ডিওগ্রাফ করা হতে পারে এমনটা জানা যায়। যদিও আজকে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে এবং সেই পরীক্ষার মুখ দেখার পরে তাকে সিদ্ধান্ত নেবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি হাসপাতাল সূত্রে। ধন্যবাদ তোমায়। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এরপর যে খবরে নজর রাখবো, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ফের বিতর্কে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। সমালোচনা পাল্টা সমালোচনার পর এবার প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ। আম আদমি পার্টির পোস্টারে বেঈমান লোকের তালিকায় ছবি সহ নাম রাহুল গান্ধীর। নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথের পাশেই ঠাঁই দেওয়া হয়েছে রাহুলকেও। তবে কি ইন্ডিয়াতে ফাটল আরো চওড়া? কয়েকদিন পরেই দিল্লি বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়া জোটের শরিক হয়েছিল আম আদমি পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচনে সেই কংগ্রেসকেই একের পর এক আক্রমণ করে চলছে শাসক দল আম আদমি পার্টি।
রাজ্যে ত্রিমুখী লড়াইয়ে বিজেপির সহযোগী শক্তি হিসেবে কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাজনীতিতে কংগ্রেসকে অপ্রাসঙ্গিক বলেও কটাক্ষ করেছে আপ। এবার আম আদমি পার্টির পোস্টারে বেইমান লোকের তালিকায় ছবি সহ নাম দেওয়া হয়েছে রাহুল গান্ধীর। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দিল্লির বিজেপি নেতাদের ছবির পাশাপাশি রয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ছবিও। পোস্টারে কেজরিওয়ালের সৎ শাসনের বার্তা দেওয়া হয়েছে। লেখা হয়েছে কেজরিওয়ালের সততা সকল বেইমান ব্যক্তিকে পরাজিত করবে। আর এই পোস্টার নিয়ে ক্রমে ঘনীভূত হচ্ছে ইন্ডিয়ার অন্দরের সংকট। যদিও পাল্টা আপকে আক্রমণ করতে পিছপা হয়নি বিজেপি কংগ্রেস। কেজরিওয়ালকেই অসৎ বলে দাবি করেছেন সন্দীপ দীক্ষিত। You know, he has cases against him. He has, sorry to say, he has a lot of cases against him. I don't. The CAG report goes to the Delhi Assembly, right? Delhi Assembly's Public Accounts Committee starts working on it in 2014. We don't have any members in the Assembly. In 2015, it starts investigating. It's a Public Accounts Committee of Aam Aadmi Party. 67 out of 70 MLAs are Aam Aadmi Party. Obviously, the PAC will be full of them. Why haven't they completed that report till today? If there was anything in that report, you think Kejriwal would have kept quiet? Is Congress as corrupt? No, not at all. If we were as corrupt, tell me why am I standing here? Why am I standing here without any case against me? মহারাষ্ট্র নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর ধাক্কা খেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া। তারপরে ইন্ডিয়া শরিকদের আপকে সমর্থনে কার্যত একঘরে হয়ে গিয়েছে কংগ্রেস। এই অবস্থায় রাহুল গান্ধীর ছবিকে অসৎ ব্যক্তিদের পোস্টারে ব্যবহার করে ইন্ডিয়াতে কি ফাটল আরো চওড়া করে দিতে চাইছে আপ? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কলকাতা টিভি। দিল্লির ভোটে জিততে পারবে না বিজেপি। বিরোধীদের দমন করতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করেও লাভ হবে না গেরুয়া শিবিরের। রিপোর্টে মত প্রকাশ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। রিপোর্টে কংগ্রেসকেও এগিয়ে রেখেছে আরএসএস। রিপোর্ট প্রকাশে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের দমন করার অভিযোগ বারবারই সামনে এসেছে। ভোটের আগে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এর নজির রেখেছে বিজেপি, কিন্তু মান রাখতে পারেনি। ভরাডুবি নিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে গেরুয়া শিবিরকে। দিল্লিতেও তার অন্যথা হবে না। কেজরির আপ সরকারকে হেনস্থা করার পরিকল্পনা কার্যত বুমেরাং হয়ে ফিরবে। ভোটের আগে এমনই আশঙ্কা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। ফলে এবারও দিল্লি দখলের স্বপ্ন কেন্দ্রীয় নেতৃত্বের অধরাই থেকে যাবে বিজেপির বলে সাফ জানালো সংঘ পরিবার। রিপোর্টে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমারদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার ফল বিজেপি নেতৃত্বকে মনে করিয়ে দিতে চাইছে সংঘ পরিবার বলে সূত্রের খবর। আর তাতেই চিন্তার ভাঁজ চওড়া হয়েছে শাহ নাড্ডাদের কপালে। সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি কেজরি সরকারের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। জেলে গেলেও অবশেষে জামিন পেয়ে ভোটের ময়দানে পা রেখেছে গোটা মন্ত্রিসভা। তাই কেজরির জেলযাত্রা জনমানসে কোনো প্রভাব ফেলতে পারবে না, বরং ষড়যন্ত্রকারী কেন্দ্রীয় সরকারের প্রতিচ্ছবি আরও বেশি প্রকট হয়েছে বলে এক প্রকার বিশ্বাস সংঘের। সূত্রের খবর, সংঘ পরিবারের রিপোর্ট অনুযায়ী কেজরিকে ফাঁসানোর চেষ্টার পাশাপাশি দিল্লিতে বাঙালি খোঁজার কাজ গেরুয়া শিবিরের বিরুদ্ধে যাবে। গতবার যে বাঙালিরা বিজেপিকে ভোট দিয়েছিল, এবার সেই সংখ্যা অনেকটাই কমে যাবে। এছাড়াও কেজরির একের পর এক জনমুখী ঘোষণা সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলেছে বলেও মত সংঘ পরিবারের। সংঘের রিপোর্ট হাতে আসতেই নড়ে চড়ে বসেছে গেরুয়া শিবির। এদিকে আরএসএস এর রিপোর্টে চাঙ্গা হতে চলেছে হাত শিবির। দিল্লি ভোটের আগের সমীক্ষায় কংগ্রেসের উত্থানের কথাও উল্লেখ করা হয়েছে। গতবার কংগ্রেসের ভাড়ার শূন্য হলেও এবার বেশ কয়েকটি আসন পেতে পারে কংগ্রেস বলেই মত আরএসএস এর। কলকাতা টিভি। 26/11 মুম্বাই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিল মার্কিন সুপ্রিম কোর্ট। দেখব প্রতিবেদন। 2008 26/11 রাত এক ভয়ঙ্কর রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী থেকেছিল মুম্বাই। নেপথ্যে পাকিস্তানের মদতপুষ্ট লস্করি তৈবার জঙ্গি সংগঠনের হামলা। ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশন, মাদাম কামা, তাজ হোটেল সহ বাণিজ্য নগরীর একাধিক প্রান্ত মৃত্যুর প্রহর গুনছিল। আজমল কাসবের মতো সন্ত্রাসবাদীদের হামলায় একে একে প্রাণ হারিয়েছিলেন 166 জন। প্রায় 72 ঘন্টা অপারেশন চলার পর একে একে নিকেশ হয়েছিল 9 জন সন্ত্রাসবাদী। বেঁচে ফিরেছিলেন কেবল আজমল কাসব। এরপর ভারত সরকার তাকে ফাঁসি দেয়। এর আগে এত বড় সন্ত্রাসী হামলা ভারতের বুকে ঘটেনি। আজমলরা তো কেবল হামলা চালিয়েছিলেন, কিন্তু যারা হামলার ছক তৈরি করেছিলেন তাদের কি হবে?
26/11 মুম্বাই হামলার পর ভারতীয় গোয়েন্দারা গোড়ায় গলদ খুঁজতে একনাগারে কাজ করে গিয়েছেন। উঠে এসেছে তাহাউর রানাদের মতো পাক বংশোদ্ভূত কানাডাবাসীর নাম। বছর 64 রানা মুম্বাই হামলায় অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির অন্যতম সঙ্গী ছিলেন। এবার সেই তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিল মার্কিন সুপ্রিম কোর্ট। 1997 সালের দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের তরফে আবেদন জানানো হয় রানাকে প্রত্যর্পণের। আইনি প্রক্রিয়া ও আইনি ফাঁকফোকরের কারণে তা বিলম্বিত হচ্ছিল। সে দেশে জামিনও পেয়ে গিয়েছিলেন। 2020 সালের জুন মাসে মুম্বাই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। ক্যালিফোর্নিয়ার একটি কোর্টে জামিনের আবেদন করেছিলেন রানা, তা খারিজ হয়ে যায়। দীর্ঘ কয়েক বছর ধরে তাকে এদেশে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ভারত। প্রত্যর্পণ ঠেকাতে প্রথমে নিম্ন আদালতে এবং তারপর ওয়াশিংটনের প্রাদেশিক আদালতে প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন করেন রানা। কোথাও সুরাহা হয়নি। সান ফ্রান্সিসকোর অ্যাপিল আদালতেও প্রত্যর্পণের পক্ষেই রায় গিয়েছে। এবার আমেরিকার সুপ্রিম কোর্টও রানাকে প্রত্যর্পণের অনুমতি দিল। এই ঘটনাকে ভারত আমেরিকার কূটনৈতিক জয় হিসেবে দেখছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। সর্দার যোধ সিং এবং সর্দারনী সতনাম কৌরের বার্ষিক স্মৃতি তর্পণ অনুষ্ঠান আয়োজিত হলো। জেআইএস গ্রুপের উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়। ডানলপ গুরুদুয়ারায় সকাল 11টা থেকে স্মৃতি তর্পণ করা হয়। এরপর গুরুর উদ্দেশ্যে লঙ্গর বন্টন করা হয়। আমার বাবা ওনার কন্ট্রিবিউশন আর এই পাড়ায় মানে এখানে ডল্লভে উনি অনেক বছর বাস করেছেন আর এখানে পাবলিক ওনাকে খুবই লাইক করে। তো আমরা ফ্যামিলি ওনার কন্ট্রিবিউশনটাকে ভেবে এটা একটা প্রোগ্রাম করি যে সবাই, কেন সবাই বাবাকে এখানে পছন্দ করতো, লাইক করতো ওয়েস্ট বেঙ্গল লোক। তো এটা একটা বড় প্রোগ্রাম হিসাবে আমরা এটাকে শ্রদ্ধা করি, কিন্তু সবাই এসে ওনার সংস্কৃতিতে একটু নমস্কার করতে পারে। 4টে 4 দিক এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।